এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। আর মাত্র 30 দিন বাকি। যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, আর মাত্র 30 দিন বাকি, 30 ডেজ। যারা এই মুহূর্তে পার্টি অফিসগুলোতে জবাব চায় বাংলা দেখছেন, তাদের হাতে আর 720 ঘন্টা সময় বাকি রয়েছে। 720 ঘন্টা সময়ে 720টা এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বা বিপক্ষে এই মুহূর্তে আপনাদেরকে শুরু করতে হবে ক্যাম্পেইন করা। যারা এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন তাদের বলছি, মোটামুটি 30 দিন মানে 720 ঘন্টা। দেখুন এই মুহূর্তে, দেখুন সংখ্যাটা এই মুহূর্তে ভালো করে দেখুন। ভোটের বাকি আর 30 দিন, এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। 30 দিন অর্থাৎ 720 ঘন্টা। রাজনৈতিক দলগুলোর কাছে 720 ঘন্টা আর সময়, এবং তার পাশাপাশি ঘন্টায় বা মিনিটে হিসেব করলে 43,200 মিনিট, 43,200 মিনিট। তারপরেই ভোট, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কঠিনতম ভোট। আর ঠিক 30 দিন বাকি এই মুহূর্তে। 30 দিন, হাতে সময় বেশি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যা যা করেছেন সেগুলো বলার জন্য আর মাত্র 30 দিন বাকি। প্রথম ফেজের ভোট উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে, দক্ষিণবঙ্গের ভোটটা তার পরের ফেজে। প্রথম ফেজের ভোট, সে ভোটের প্রচারও জোর কদমে শুরু হয়ে গেছে। 30 দিনও আর প্রচারের জন্য বাকি নেই রাজনৈতিক দলগুলোর, মোটামুটি 29 দিন বাকি রয়েছে। কারণ একদিন, শেষ দিন যেটা, সেদিন প্রচার করা যায় না। কিন্তু এই সমস্ত কিছু যখন বলছি, তখন আরেকবার আমাকে দুটো জিনিস বলতেই হবে, যেটা নিয়ে আজ জবাব চায় বাংলা আমি করছি। এক, বাংলার জন্য সবচেয়ে ক্ষতিকারক যদি কোনো দল হয়ে থাকে ইদানিং কালে নয়, এ দশকে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। সবচেয়ে ক্ষতিকর তৃণমূল। কেন এক এক করে বলবো? সবচেয়ে ক্ষতিকর তৃণমূল কংগ্রেস। এবং এই যে 30 দিন বাকি ভোটের, কেন্দ্রীয় বাহিনী যে চলে এসেছে, কেন্দ্রীয় বাহিনী করছেটা কি? তাদেরকে নির্দেশ কে দিচ্ছে? দ্বিতীয় অংশে আমি যাব। কাজে আসুক বাহিনী। খালি এলেই হবে না, খালি রুট মার্চ করলেই হবে না, কাজে আসুক বাহিনী। বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বাহিনীকে নির্দিষ্টভাবে বসিয়ে রাখা হয়েছে। এগুলো এখন আর অভিযোগের পর্যায়ে নয়, এগুলো বাস্তব হয়ে গেছে। বাস্তব হয়ে গেছে এই মুহূর্তে। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে তৃণমূল কংগ্রেস দলটা কেন হানিকারক বা ক্ষতিকারক বাংলার জন্য, সেটা এক এক করে বোঝানোর মাঝে আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস, আমি জানি না রাজ্য সরকার এটাও যে করতে পারে, কেন্দ্রীয় বাহিনী যে স্কুলগুলোতে রয়েছে, সে স্কুলগুলোতে চাল ডাল ইত্যাদি আনার যে খরচাপাতি আমরা কিছুদিন আগে ব্রেক করেছিলাম, সেগুলো রাজ্য সরকার সহযোগিতা করছে না। এখন ইলেকশন, ভোটের কাজে যে বাস ব্যবহার হয়, যেখানে কেন্দ্রীয় বাহিনী বাসে করে যায়, বা বুথ কর্মীরা, ভোট কর্মীরা যে বাসগুলো ব্যবহার করে, সে বাসগুলোতে 2024-এও ভাড়া করা হয়েছিল, তার টাকা এখনো মেলেনি। বাস মালিক সংগঠন তারা এখন প্রেস কনফারেন্স করছেন। ভাবুন, মানে তাদেরও টাকা মেরে দেওয়া হচ্ছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে না, তাদেরও বকেয়া টাকা থাকছে। শুধু বাংলায় ডিএ নয়, বাস মালিক যারা ভোটের সময় বাস দিচ্ছেন, তাদেরও টাকা ক্লিয়ার হচ্ছে না। এই অবস্থা এই বাংলা।
মুয়াজ্জেমদের টাকা হয়ে গেছে, পণ্ডিতদের পুরোহিতদের টাকা হয়ে গেছে, বেকার যুবক যুবতীদের জন্য ভাতা ঘোষণা হয়ে গেছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি পেট্রোলটা দিয়ে, ড্রাইভার দিয়ে, কন্ডাক্টর দিয়ে এই বাসগুলোকে ভাড়া দিচ্ছে, তাদের ভাড়া নেই, তাদের ভাড়াই দিচ্ছে না রাজ্য সরকার। নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে 2024-এ দেয়নি বলে 2026-এ ইলেকশনে বাস ব্যবহার করতে দিতে চায় না এই বাস সংগঠনগুলো। তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে? না, সম্ভবত 2024 ভোটেও টাকা মেলেনি রাজ্য সরকারের থেকে, বিধানসভা ভোটেও বাস দিতে নারাজ বাস মালিকেরা। বাস ভাড়ার টাকাও দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। নির্বাচন কমিশনকে চাপে ফেলার কি নতুন কৌশল? ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রদীপ নারায়ণ বোস সাধারণ সম্পাদক কি বলেছেন একবার শুনবো। আমরা মূলত হায়ার চার্জ এবং আরেকটা ভিগেলসকে মানে টোটোকে এর মধ্যে নির্বাচনে আয়ত্তে আনার জন্য বলে গেলাম। আমরা বাসের ক্ষেত্রে 3200 টাকা চাইছি এবং মিনি বাসের ক্ষেত্রে 3000 টাকা চাইছি। 2024 সালে 20% যে রেস্ট অ্যামাউন্ট মানে আমাদের বকেয়া, সেটা এখনো পর্যন্ত দেয়নি। এবং এইবারে আমরা পুরোপুরি 100% মানে অ্যাডভান্স আমরা চেয়েছি। পুরো টাকা না দিলে পরে আমরা নির্বাচন করতে পারবো না কলকাতা নর্থের ক্ষেত্রে। বাদবাকি সামগ্রী সবাই কিন্তু আমাদের পেমেন্টটা দিয়ে দিচ্ছে। অনলি ফর কলকাতা নর্থের পেমেন্ট আমরা 2024 সালে এখনো পাইনি। তার মানে এখন উত্তর কলকাতায় নির্বাচন হবে না? তাহলে মানে সাইকেল করে তো যেতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী, বুথ কর্মী, ভোটের কাজে যাদেরকে ব্যবহার করা হচ্ছে তারা যাবেন কি করে? তাহলে বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলোকে তুলতে হবে। রাজ্য সরকার নবান্নতে প্রচুর গাড়ি নিশ্চয়ই চলে, তাহলে সেই গাড়িগুলো অন্তত দেওয়া হোক উত্তর কলকাতায়। তাহলে ভোটটা হবে কি করে? এই টাকাটা ক্লিয়ার হচ্ছে না কেন? তারও তো জবাব চায় বাংলা। তৃণমূল কংগ্রেস সরকার যেন তেন প্রকারণে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া না, অসহযোগিতা করার যেন একটা মন্ত্রগুপ্তি নিয়ে নিয়েছে। কিন্তু এই সমস্ত কিছু খুব ছোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার কাছে খুব ছোট। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে সর্বনাশটা করে দিয়ে যাচ্ছেন এই কারণে বলছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরদিন মুখ্যমন্ত্রী থাকবেন না। আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু ওনার দল হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সময়ের নিয়মে থাকবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটা চলে যাওয়ার পর বাংলা যে ব্যাকলগে থাকবে সেটা অকল্পনীয়। আমি দেখছি বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা তারা খুব উচ্ছ্বসিত। এবার বিজেপি চলে আসবে, হয়তো চলেও আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে ব্যাকলগ কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই এবার হেরে যেতে পারে। কিন্তু বিজেপির নেতারা, বিজেপির সমর্থকরা, বিজেপির কর্মীরা এটা ভেবে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় বাংলাটাকে রেখে যাচ্ছেন, বামপন্থীরা যে জায়গায় বাংলাকে রেখে গেছিল তার থেকেও পিছিয়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট রাজে এগিয়ে নিয়ে গেছেন। আর 2026-এ তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে বিজেপি যে জায়গা থেকে বাংলার হাল ধরবে, 5 বছর 6 বছর কাজ করতে পারবে না। ব্যাকলগগুলো ক্লিয়ার করতে করতে 5টা বছর চলে যাবে। কোনোদিন ভেবে দেখেছেন? বিজেপির নেতাদের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা শুধুমাত্র কোর্ট কেন ভৎসনা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন বাংলার জন্য, বাংলার সর্বনাশ করে যাচ্ছেন। সবচেয়ে ক্ষতিকারক দল বাংলায় যদি কিছু থাকে তাহলে এই তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ তারা জানে যে কেন এই কথাটা, এত ভয়ঙ্কর একটি কথা এখন বাংলাই বলতে শুরু করছে। খুব সহজ বিষয়, আমি অন্য সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি। চিংড়িহাটা করে রিপাবলিক বাংলা প্রথম থেকে কথা বলেছিল। এই চিংড়িহাটাতে হয়েছেটা কি? এই চিংড়িহাটা অনেকে হয়তো নামও শোনেননি। এখানে একটা সময় ভেরি ছিল এবং সেখানকার হাটটা বসতো এই অঞ্চলে, বাইপাস যেখানটা এখন, তাই জন্য নামটা হয় চিংড়িহাটা। বাইপাস, এই গড়িয়া একদিকে, দমদম একদিকে, এই মাঝেই চিংড়িহাটা, যেখান থেকে ডান দিকটা নিলে একদম নিউ টাউন অব্দি পৌঁছে যাওয়া যায়, আর বাঁ দিকটা নিলে মানিকতলা বা ওই বেলেঘাটার খালপাট দিয়ে যাওয়া যায় একদম শিয়ালদা অব্দি। ওই চিংড়িহাটায় একটা মেট্রোর লাইন রয়েছে। এই লাইনটা শুরু হয়েছে একদম গড়িয়া থেকে, আর এই লাইনটা শেষ হয়েছে, আপাতত কাজ শেষ হয়েছে নিউ টাউন অব্দি, যেটা আবার যাবে দমদম বিমানবন্দর অব্দি। এই চিংড়িহাটা এই নির্দিষ্ট জায়গাটাতে এই 366 মিটার কাজ, ভালো করে দেখুন, এই 366 মিটার কোনো দেখবেন কোনো ব্রিজ নেই, মানে মেট্রোটা যেতে পারবে না।
মানে গড়িয়া থেকে যে মেট্রোটা মোটামুটি ভিআইপি বাজার বা রুবি অব্দি আসছে, সায়েন্স সিটি অব্দি আসছে, সেই মেট্রোটা সহজেই চলে যেতে পারতো নিউ টাউনে, কিন্তু এই 366 মিটারের কাজ, সেই 366 মিটারের কাজ আটকে রয়েছে। কেন জানেন? কেন্দ্রীয় সরকার বাজেট পাস করে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের মাল, সিমেন্ট, ইট, বালি সব পড়ে রয়েছে। যান আপনি ইএম বাইপাস দিয়ে যারা যান তারা দেখতে পাবেন। কেন কাজ আটকে রয়েছে জানেন? কারণ বিগত 6 মাস ধরে রাজ্য সরকার দুদিন, শনি বা রবি, এই দুদিন সপ্তাহে রাত 10টার পর থেকে ট্রাফিক কন্ট্রোল করতে পারছেন না। এবার আপনি বলবেন যে ময়ূকদা এটা হয় নাকি? দমদম থেকে আমি বিমানবন্দর থেকে আসবো, গড়িয়া যাব, ইএম বাইপাস যদি বন্ধ থাকে আমি যাব কি করে? তারও অল্টারনেটিভ রুট ট্রাফিক কন্ট্রোল এবং মেট্রো রেলের যারা আধিকারিক তারা ঠিক করেছেন। একটা আলাদা সাইড দিয়ে, খালপাড় দিয়ে একটা আলাদা রাস্তা করে দিয়েছে, মেট্রো রেল টাকা দিয়েছে তাতে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করার জন্য, কিসের রাজনীতি? রাজনীতিটা হলো যদি গড়িয়া থেকে কেউ মেট্রোতে উঠে সোজা নিউ টাউনে পৌঁছে যান 8 ঘন্টার মধ্যে এসি মেট্রোতে 30 টাকা বা 20 টাকা ভাড়া দিয়ে, এবং যদি তা ওখানে মেট্রোর মধ্যে কেউ যদি বলেন দেখেছেন নরেন্দ্র মোদী এতগুলো জায়গাতে মেট্রো করে দিয়েছে, আরও মেট্রো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যে স্টাইল অফ পলিটিক্স সেটা হয়তো চির খাবে। শুধু গড়িয়া কেন বলছি আমি, যে ক্যানিং থেকে এই মুহূর্তে চাকরির জন্য সল্টলেকে বা নিউ টাউনে আসছে বা দমদম বিমানবন্দরে যেতে চায়, যে পাথর প্রতিমা থেকে এই মুহূর্তে হয়তো ট্রেন করে এতদিন শিয়ালদা নেমে অন্যান্য জায়গায় যেত, সে তো গড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো করে সোজা দমদম পৌঁছে যেতে পারত। এটা একটা উদাহরণ মাত্র। আমি কেন এই কথাটা আজকে বলছি? ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে চ্যালেঞ্জ করেছিল যে হাইকোর্ট অলরেডি বলে দিয়েছিল কেন কাজটা আটকে আছে, কাজটা করতে দাও। রাজ্য প্রশাসন, মানে এটা অবাক হয়ে যাবেন না, চমকে যাবেন না, কতটা মানে বাংলার উন্নয়ন, এগিয়ে বাংলা করা হয়, কতটা উন্নয়ন বিরোধী একটা সরকার, কত বড় স্পিড ব্রেকার উন্নয়নে একটা সরকার, যে তারা সুপ্রিম কোর্টে গেছিল। আর সুপ্রিম কোর্টে কিন্তু ফ্রিতে মামলা লড়া হয় না, আইনজীবীর খরচা রয়েছে, প্লেনের খরচা রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে যারা অফিসার তাদের ডি এর খরচা রয়েছে, তাদের টি এর খরচা রয়েছে, এত যে দিস্তে ড্রাফট তৈরি, সেই ড্রাফট তৈরির খরচা রয়েছে, মানে বিপুল খরচা, প্রায় কোটি টাকার এই খরচা। সেই খরচা করে রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন এইটা বলার জন্য যে আমরা 366 মিটারের কাজ করতে দেব না, সমস্যা রয়েছে, উৎসব রয়েছে, নির্বাচন রয়েছে, আমরা এটা করতে দিতে পারি না। গোটা দেশ চমকে গেছে। আমরা ভেবেছিলাম যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এত মানে অকল্পনীয় একটি বিষয়ে এমন কিছু বলবেন না যাতে গোটা দেশ শুধু না, গোটা ভারত শুধু না, গোটা পৃথিবীর যারা ইনফ্রাস্ট্রাকচারের সাথে আছেন, যারা ডেভেলপমেন্টাল স্টাডিজের সাথে আছেন, তারা চমকে যান। বলেননি সুপ্রিম কোর্ট, এবং সে কারণেই আমাদের দেশে এখনো আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে কি বলেছেন জানেন? সুপ্রিম কোর্ট বলেছেন যে একে তো তীব্র ভৎসনা রাজ্য সরকারকে করেইছে, দ্বিতীয়ত বলেছে আমরা খারিজ করতে বাধ্য হব, কেসটাকে উইথড্র করুন। এবং তারপর সুপ্রিম কোর্ট জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ কি বলেছে একবার দেখুন। সূর্যকান্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আগেও অনেক কথা বলেছেন, আজ জাস্টিস জয়মাল্য বাগচি তার বেঞ্চেও 2024-এর ভোটে টাকা মেলেনি রাজ্য সরকারের থেকে, এর পাশাপাশি সাংবিধানিক কর্তব্যের সম্পূর্ণ অবহেলা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে উন্নয়নকে বাধা দেওয়ার জেদি প্রচেষ্টা, ভাবুন কি স্ট্রং লাইন, জেদি প্রচেষ্টা, সবকিছুতে রাজনীতি টানবেন না, মেট্রো সম্প্রসারণ উন্নয়নের ব্যাপার, সবকিছুতে রাজনীতি টানবেন না, সাংবিধানিক কর্তব্যের সম্পূর্ণ অবহেলা করা হচ্ছে। ভাবতে পারছেন? জাস্ট পলিটিক্স করে আমাদের রাজ্যে, আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে দিল্লিতে সাংবাদিকতা করার, পার্লামেন্টে আমি দেখেছি, আমি এটা নিয়ে এর আগে লেখালেখিও করেছি। ধরে নিন কেরালা বা তামিলনাড়ুতে কোন একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পটা আটকে রয়েছে, এটা আজও দেখতে পারবেন, যে কেউ পার্লামেন্টে যাবেন আজও দেখতে পারবেন ডিএমকে, এডিএমকে, বিজেপি তো এখন নেই, কংগ্রেস ইত্যাদি সমস্ত দল মত নির্বিশেষে, কেরালা হোক, তামিলনাড়ু হোক, কর্ণাটকা হোক, সেই সমস্ত রাজ্যের যারা বিরোধী এবং শাসক এমপি
তারা একসাথে রাজ্যের জন্য চিৎকার করেন যে কেন্দ্রীয় সরকার জবাব দাও, কেন আমার এই প্রজেক্টটা আটকে রয়েছে। আর আমরা শুধু পলিটিক্স করে যাই। আমাদের রাজ্যে কোনোদিন দেখেছেন অধীর চৌধুরী আগে ছিলেন, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার, এখন এই এতগুলো দলের এমপিদের একসাথে বাংলার জন্য কোনোদিন দেখেছেন চিৎকার করতে? কেন এই কেন্দ্রীয় প্রকল্পটা আটকে রয়েছে? তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে সংবিধান নিয়ে, হাইকোর্ট নিয়ে, সুপ্রিম কোর্ট নিয়ে, কথায় কথায় সুপ্রিম কোর্টে যায়, কোনোদিন সুপ্রিম কোর্টে গেছে? আজ এইটা আমি কেন বলছি তৃণমূল কংগ্রেস বাংলার জন্য সবচেয়ে ক্ষতিকারক। 366 মিটারের কাজ, মানে একটা কাউন্সিলরকে বললে কাউন্সিলর ঠিক আছে দেখে দিচ্ছি বলে রাস্তায় আটকে টাটকে তৃণমূলের ছেলে নামিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে নবান্ন থেকে পারমিশন নিয়ে একটা ডিসি লেভেল অফিসার দাঁড় করিয়ে এই কাজটা জাস্ট বেসিক্যালি 2 দিনের কাজ, এই কাজটা করতে দিচ্ছে না। 366 মিটারে গার্ডরেল বসাবে, 366 মিটারে যে গোটা এই যে ওপরের ব্রিজটা যেটার ওপর দিয়ে মেট্রোটা যাবে সেই মেট্রোর লাইনটা পাততে দিচ্ছে না। এবং এর জন্য ওই দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে নিউ টাউন অবধি পুরো লাইনটা আটকে রয়েছে। আর আমরা প্রতিদিন বলি যারা নিউ টাউনে অফিস করেন, সল্টলেকে অফিস করেন, যে উফ কি জ্যাম, কি জ্যাম, উফ কত টাকা চলে যাচ্ছে। অটো ভাড়া 5 করে নিয়ে এই চিংড়িয়াটা লাইনে বাড়িয়ে দিয়েছে কেন? এখানে তো মেট্রো যাতায়াত করার কথা, 20 টাকায় পৌঁছে যাওয়ার কথা। আজকে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? সুপ্রিম কোর্টের তারপরেও টাইম বেরিয়ে যাচ্ছে, তারপরেও আজকেও কাজটা শুরু হলো না। এটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে না বোধহয়? প্রভাবশালীরা, মমতা বন্দ্যোপাধ্যায় আইন অমান্য তো ছেড়েই দিন, সংবিধানকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন আজকেও কি অবস্থা, এই মুহূর্তে এখনো কাজ এগোয়নি, কিন্তু দেখুন কি অবস্থা। কার্য থাপ্পড় নয়, বলা যেতে পারে যে কষিয়ে থাপ্পড় দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই মামলায়। এবং আমরা দেখেছি যে 1.5 বছরেরও বেশি সময় ধরে চিংড়িঘাটায় 3টে পিলার মাত্র 366 মিটারে যে হাইড্রোলিক প্রেসার যে বসানোর কাজ বাকি, সেই কাজ বাকি রয়েছে। এবং শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ করলে 3 দিন 8 ঘন্টা করে ট্রাফিক নিয়ন্ত্রণ করলে যে কাজ শেষ হয়ে যায়, সেই কাজ 1.5 বছরেরও বেশি সময় ধরে গড়িবসি চালিয়ে গেছে রাজ্য সরকার ট্রাফিক নিয়ন্ত্রণ না করে। এই মামলাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, হাইকোর্টের যে নির্দেশ ছিল সে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে। একটা সময় পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 14ই ফেব্রুয়ারির মধ্যে পুরো কাজটা যাতে কমপ্লিট করা যায়। তারপর বিভিন্ন সময় বলা হয়েছে যে কখনো মাধ্যমিক পরীক্ষা, কখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে ট্রাফিকের তরফ থেকে বলা হয় যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এরপরেই মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সেখানে সুপ্রিম কোর্টে বলা হলো যে মামলা না তুলে নিলে খারিজ করে দেওয়া হবে। আমি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলতে বলতে বলেছিলাম 4 মাস 6 মাস হয়তো কাজটা এগিয়ে। 1.5 বছর ধরে আমাদের প্রতিনিধি বলল, 1.5 বছর ধরে। ভাবুন, আমি সিরিয়াসলি বলছি, মানে এরপর আপনারা হয়তো বলবেন ময়ূক এই সমস্ত নিয়ে কথা বলে না কেন। কেন কথা বলবে বলুন তো? আপনাদের কিছু এসে গেছিল? 1.5 বছর আপনারা জানতেন? আমরা শুধু 1,500 টাকা ভাতা নিয়ে কথা বলছি। 1.5 বছর ধরে এই প্রজেক্টটা আটকে। আর ঠিক 1.5 বছর আগে হিসেব করে দেখুন, আমি এখন এই মুহূর্তে আমি কম্পারেটিভ স্টাডি করতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাল নিশ্চয়ই করব। 1.5 বছর আগে হয়তো আসামে একটা প্রজেক্ট অ্যানাউন্স হয়েছে, 1.5 বছরে উদ্বোধন করে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। 1.5 বছরে হয়তো এই মুহূর্তে মহারাষ্ট্রের কোনো একটা মেট্রো লাইনে এই মুহূর্তে রেল লাইন পাতা চালু হয়ে। আচ্ছা, এত কিছু আমি বলছি কেন? 1.5 বছর আগে বুলেট ট্রেনের যে প্রজেক্টটা যে জায়গায় দাঁড়িয়েছিল, 1.5 বছর পরে এখন এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি নিজে দেখুন। আজকে আপনি নিজে ইন্টারনেটে ঘেটে দেখুন। অশ্বিনী বৈষ্ণব বলছেন বাংলায় যে পরিমাণ প্রজেক্ট আটকে আছে কিচ্ছু করতে হবে না বিজেপিতে। এই 10 বছরে 15 বছরে যে পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলায় কেন্দ্রীয় সরকার করবে বলে ঠিক করেছে, যে প্রজেক্টগুলো করবে বলে ঠিক করেছে, তারও যদি জমি দিয়ে দেওয়া হয়, সেগুলো যদি হয়ে যায়, বাংলা 1 নম্বর রাজ্য হয়ে যাবে। আমরা নিজেরাই চাই না, আমরা সবাই এপাং ওপাং ঝপাং কবিতা পড়তে ব্যস্ত। অশ্বিনী বৈষ্ণব কি বলেছিলেন, বারবার কি বলেছিলেন শুনুন। हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं की जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है।
फिर भी करीब करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। আমরা আসলে অশ্বিনী বৈষ্ণব ইংরেজিতে বা হিন্দিতে কথাগুলো বললেন, আমরা বাংলা তর্জমা করে দিলাম, কিন্তু সত্যি কে শোনে কার কথা? নরেন্দ্র মোদী এত জায়গায় এত রাজ্যে গিয়ে যা যা অ্যাসিওর করছেন, যা যা উদ্বোধন করার কথা বলছেন, সব উদ্বোধন করে দিচ্ছেন, বাংলায় কিছু উদ্বোধন করতে পারছেন না। সত্যি তার কারণ বাংলায় আমরা অনেক বেশি বিশ্বাস করছি মিথ্যা কথাগুলোকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সব করে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলার সাহসটা কেন পান? কারণ টিভিতে বসে মিনমিনে চ্যানেল এগুলোকে প্রচার করে, এবং প্রচার করার পরে আপনারাও কনফিডেন্স পান যে হ্যাঁ দিদি তো সব করে দিয়েছে। আরে করেছেটা কি? 1.5 বছরে একটা বড় 20 তলা 50 তলা বাড়ি তার কাজ শেষ হয়ে যায়। 1.5 দিনে একটা রাস্তার কাজ শেষ হয়ে যেতে পারে। 1.5 বছর ধরে এখনো চিংড়িয়াটার লাইনটা চালু হতে পারলো না। কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে বলছেন এগুলো তো বিশ্বাস করবেন আপনারা, এবং বিশ্বাস করবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্সটা পান। পার্থ চট্টোপাধ্যায় থেকে শেখ শাহজাহান থেকে শুরু করে যাবতীয় যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে দুর্নীতিতে অভিযুক্ত, তাদেরকে বলার যে এরা আবার কি করেছে, 1-2 জন চুরি করেছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। সব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন অবধি চোখে কিছু দেখা যাচ্ছে না। যেরকম সিঙ্গুরের ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে না, যেরকম সেমিকন্ডাক্টর প্লান্ট হয়নি, যেরকম মেট্রো রেলের কাজ এগোয়নি, সীমান্তে আপনি সব ছেড়ে দিন, সীমান্তে কতগুলো কাঁটাতার দেওয়া হয়েছে তার হিসেব আছে। আমি সব হিসেব দেব যদি আপনারা শোনেন এই কথাগুলো। উপমন্যু ভট্টাচার্য পেটিশনার, মূল পেটিশনার এই মামলাটির, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ রয়েছেন, ডাক্তার রঞ্জন ভট্টাচার্য চিকিৎসক রয়েছেন আমাদের সাথে। আমি প্রত্যেকের সাথে কথা বলবো। শুরুতেই উপমন্যু, কংগ্রাচুলেশনস। দীর্ঘদিনের লড়াই এবং কোর্টে যেভাবে তুমি গেছিলে, চ্যালেঞ্জ করেছিলে, এবং সেটাকে পাল্টা চ্যালেঞ্জ করে, মানে এটা ভারতে হয়েছে কিনা আমি জানি না, একটা মেট্রো রেলের কাজ আটকানোর জন্য কোনো রাজ্য সরকার যে সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে, মানে এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের আর্কাইভেও থেকে যাবে। জার্নিটা কিরকম ছিল উপমন্যু? না, আমার কাছে জার্নিটা মানে আমি শুনতে পাচ্ছি, বলো। যে জার্নিটা ছিল সেটা খুবই কি বলবো, মানে খুব স্যাডনেসের ছিল। তার কারণ হচ্ছে যখন আমি কেসটা ফাইল করি তখন নিউজ পেপার রিপোর্টস অনেক জায়গায় মিডিয়াতে আসে কি যে এরকম একটা কেস আছে। এটা অগস্ট মাসের সময় এটা প্রকাশ্যে এসেছিল সবার কাছে, সবাই তখন জানতে পারে যারা কলকাতায় থাকে কি যে এরকম একটা ট্রাফিক ব্লক দেওয়া হচ্ছে না। তখন 7-8 মাস হয়েছিল। আমি ভেবেছিলাম কোর্টে ওরা দুবার এসে বলেছিল, আন্ডারটেকিং দিয়েছিল কি যে আমরা করে দেবো। ওরা কিছু মিটিংও করেছিল কলকাতা মেট্রোর সাথে, তোরা তখন বলেছিল কি যে আমরা করে দেবো। তখনও সেটা করেনি। তার 1 মাস 2 মাস পেরিয়ে গেছে, পুজো পেরিয়ে গেছে। তারপরে নভেম্বর মাসে ওদের করার কথা ছিল, তখন ওরা সেটা না করে, ট্রাফিক ব্লকটা না দিয়ে তখন বলেছিল কি যে ক্রিকেট ম্যাচ আছে বলে দিতে পারছি না। তো সেই সময় আমি আবার কোর্টকে অ্যাপ্রোচ করি, আর তখন কোর্ট আবার অর্ডার পাস করতে বাধ্য হয়। কোর্ট বলে কি যে দেখুন, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে আমরা ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনারা কোনো চয়েস রাখছেন না, আপনাদের কাছে কোনো এক্সকিউজ, সবকিছু ইনভ্যালিড। আপনারা কোনো রকম কোনো আর্গুমেন্ট কোর্টে পেশ করতে পারছেন না। ইনফ্যাক্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইবো কি যে সেই সময় কোর্টের হিয়ারিং তো দেখুন, সেটা হয়তো লাইভ টেলিকাস্ট হয় না, কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যারা আসছিল তারা এটাও বলার চেষ্টা করেছিল কি যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কেস। যেহেতু আমি পিটিশনার, সেহেতু কিছু প্রবলেম আছে কেসটায়। কোর্ট সবকিছুকে খারিজ করে দেয়। কোর্ট বলে কি যে এটা একটা পাবলিক ইন্টারেস্টের জন্যই করা, আর পাবলিক ইন্টারেস্টে এটা খুবই ইম্পর্টেন্ট কি যে আপনারা এটা 2 মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে জিনিসটা করে দিন, আর জানুয়ারি 6 তারিখের মধ্যে জানিয়ে দিন। আর আপনি ঠিক বলছেন তো কি যে এখানে অলরেডি ডাইভারশন রোড করা আছে। এরকম না কি যে ট্রাফিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে, অন্য একটা ডাইভারশন রোড করা আছে। আর এটা রাত্রির বেলা 12টার পর থেকে সকাল 6টা অবধি এই ট্রাফিকটা ব্লক থাকবে। সেটাতে আজকে এই যে তারপরে কেস সুপ্রিম মানে হাইকোর্টের অর্ডারের পরেও
যখন ওরা করেনি তখন আমি কন্টেম্পট অফ কোর্ট ওদের পিটিশন ফাইল করি আর ওদেরকে একটা কন্টেম্পট নোটিশ দিই। আর সেই কন্টেম্পট নোটিশটা পাওয়ার পরেই ওরা সুপ্রিম কোর্ট চলে যায়, যাতে কাজটা এখনো এই ইলেকশন দেখিয়ে বা কোনো একটা ভাবে বেসিক্যালি ইলেকশনটার পরে যেন জিনিসটা হয়। ঠিক। আর সত্যি কথা বলতে গেলে এটা শুধু মেট্রো, আমার মানে একমাত্র আমি জানি না, আমার সহকর্মীরা অন্যান্য রাজ্যের তারা আমাকে মাঝে মধ্যেই দেখেন, আমার ক্লিপসগুলো দেখেন উপমন্যু, তারা হয়তো এই মুহূর্তে যে মুম্বাইতে বসে রয়েছে বা আর রিপাবলিক কানাডা বা রিপাবলিক ভারত, রিপাবলিক ইংলিশের যারা আমার সহকর্মী, তারা বিভিন্ন ইস্যু নিয়ে আজকে প্রাইম টাইম ডিবেট করছেন। কেউ ইলেকশন নিয়ে করছে, কেউ এসআইআর নিয়ে করছে, কেউ যুদ্ধ নিয়ে করছে, কেউ নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিভাবে রাহুল গান্ধীর সাথে রাজনৈতিক তরজায় জড়িয়েছেন সেটা নিয়ে করছে। রিপাবলিক বাংলা কি নিয়ে প্রাইম টাইম করছে? 366 মিটারের কাজ 1.5 বছর ধরে এই বাংলায় আটকে থাকে, সেই হাস্যকর একটি জিনিস নিয়ে আমরা প্রাইম টাইমে আলোচনা করছি। মামলাকারী হিসেবে তোমরা এটা হাইকোর্ট অব্দি গেছো, মানে এটা কি প্রমাণ করে না যে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় অসুখটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরিয়ে যাচ্ছেন? উপমন্যু। না, একদমই তাই। এটাতে ব্যাপারটা হচ্ছে কি যে খুব মজার ব্যাপার, দুঃখের ব্যাপার এবং মজার ব্যাপার কি যে ট্যাক্স পেয়ার মানিকে, ট্যাক্স পেয়ারের টাকাকে ইউজ করে তারা সুপ্রিম কোর্টে এক্সপেন্সিভ অ্যাডভোকেটকে করছে। কেন না, পশ্চিমবঙ্গে কোন একটা কেন্দ্রীয় প্রকল্প ডেভেলপমেন্টে সেটাকে আটকানোর জন্য, যেটাতে মানুষের সুবিধা হয়। আর শুধু এই মেট্রোটা হয়ে গেলে শুধু যারা মেট্রো ইউজ করবে তাদের জন্য না, চিংড়িঘাটা এরকম একটা জায়গা যেখানে আপনারা জানেন যারা সল্টলেক থেকে বেরোয় বা যারা এয়ারপোর্ট থেকে বেরোয় বা যারা নিউ টাউন থেকে বেরোয়, সবার জন্য চিংড়িঘাটাতে বিকেলবেলা আর সকালবেলা 10টার সময় এত জ্যাম থাকে, লোকেরা বসে ফ্রাস্ট্রেট হয়ে যায় ওই জ্যামটায়। ঠিক। তো কোন ভেস্টেড ইন্টারেস্ট আছে, কি ভেস্টেড ইন্টারেস্ট আছে, এটা মানুষ জানতে চাইছে। এবং মানুষ জানতে চাইছে কিনা আদৌ এটাও আমার এখন একটা সন্দেহ হচ্ছে। অনেক ধন্যবাদ উপমন্যু। এই মুহূর্তে উপমন্যু ছিল সুদীপ্ত গুহ, প্রযুক্তিবিদ। কি বলবেন, মানে আপনাদের টেনে এনে স্টুডিওতে চা খাইয়ে এই এত বড় লাইট, এত ক্যামেরা, এত কিছু নিয়ে আমরা আলোচনা কি নিয়ে করছি? বাংলা, যে বাংলা নাকি একটা সময় গোটা দেশকে শাসন করত, একটা সময় 1 নম্বর বাণিজ্য নগরী ছিল, সেই বাংলায় এখন 1.5 বছর ধরে 366 মিটারের মেট্রোর কাজ আটকে থাকে। সেটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় রাজ্য, সুপ্রিম কোর্ট ভৎসনা করে এবং হাইকোর্টকে যে জিনিস হাইকোর্ট করতে বলেছিল সেগুলো করার কথা বলে, এবং তারপরেও কাজ এগোয় না। এখানে শিল্প আসবে সুদীপ্তদা? মানে কাল আপনার যদি একটা বড় ইনভেস্টমেন্ট থাকে, আপনি বাংলায় ইনভেস্ট করবেন তো? দেখুন, একটা কথা বলি যে ভারতবর্ষে রেল বাজেট তুলে দেওয়া হয়েছে যদি কারোর জন্য হয়, সেটা মমতা ব্যানার্জি। কেন? কারণ রেল বাজেট নিয়ে ওনারা 4 বছর যে বাজেট পেশ করেছিলেন তার মধ্যে এত ভয়ঙ্কর রকম মিসইউজ করেছেন যেটা আর কেউ করেনি। যেমন এই যে 366 মিটার যে মেট্রো রেলটা বলছেন, মেট্রো রেল কিন্তু সারা ভারতবর্ষে হয়, মানে করে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতায় আসার জন্য 2009, 10, 11 এবং পরে 12-তে এই মেট্রো রেল সব উনি স্যাংশন করে দিয়ে গেছেন রেলের আন্ডারে। এরপর 2011-তে ক্ষমতায় আসার পর উনি যে প্রকল্প ঘোষণা করে 2011-তে পাওয়ারে এসেছিলেন, প্রত্যেকটা প্রজেক্ট উনি বন্ধ করে দেন। তার মধ্যে ব্যারাকপুর মেট্রো আছে, তার মধ্যে বারাসাত মেট্রো আছে, তার মধ্যে জোকা মেট্রো আছে, এই আপনাদের অফিসের সামনের মেট্রো যেটা ওই 366 মিটার বাকি আছে সেই মেট্রো আছে, 66খানা রেল প্রজেক্ট আছে, এছাড়া আছে বিভিন্ন। সুদীপ্তদা, একটু আমি আপনাকে থামাচ্ছি। এই মুহূর্তে দীর্ঘদিন ধরে পুরসভায় অন্যতম বর্ষিয়ার নেতা সন্তোষ পাঠক, তিনি এই মুহূর্তে বিজেপিতে জয়েন করলেন এই মুহূর্তে, এবং তার সাথে আরও বেশ কয়েকজন জয়েন করছেন। একবার আমি দেখিয়ে নিতে চাই এই মুহূর্তে সন্তোষ পাঠক। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नवीन जी जिंदाबाद 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 सुमित भट्टाचार्य जिंदाबाद 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 भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। Any question? কিছু জিজ্ঞেস থাকলে করুন, ওনাকে এতদিন মানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার পরে আপনাকে হঠাৎ বিজেপিতে আসতে হলো?
বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন সন্তোষ পাঠক। দীর্ঘদিন তিনি পুরসভায় রাজনীতি করেছিলেন এবং তার পাশাপাশি একটা সময় দাপটের সাথে কংগ্রেসি ঘরানার যে রাজনীতি, সেই রাজনীতি করেছিলেন। 10 বছর ধরে তিনি কাউন্সিলর, 4 দশক ধরে বাঙালি জাতীয় কংগ্রেসের যোগেশচন্দ্র কলেজ থেকে যিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। কলকাতা পুরসভায় 4 বারের কাউন্সিলর, জল এবং অন্যান্য দল পরিবর্তন করেনি। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে সন্তোষ পাঠক, তিনি নিজে বলছেন বিজেপি আটকাতে পারে। বিজেপিতে সন্তোষ পাঠক এই মুহূর্তে যুক্ত হলেন। কিন্তু এই যুক্ত হওয়া, এই দল বদল, এগুলোতে আদপে কি পরিবর্তন আসবে? মানে সুদীপ্ত, আপনি বলছিলেন যে পরিমাণ কাজ পেন্ডিং রয়েছে বাংলাতে, 366 মিটারের কাজ, যেটা নিয়ে বলছিলেন আপনি সুদীপ্তদা। না, এরপর হচ্ছে কি, ওনার টার্গেট ছিল যে আমি আবার রেলমন্ত্রী হব এবং হয়ে আমি এই প্রজেক্টগুলো ফিতে কাটবো। কিন্তু তারপর কংগ্রেস থেকে যখন উনি বেরিয়ে যান, তারপর উনি আর রেলমন্ত্রীতে ঢোকার উনি কোনো চান্স পাননি। এবং উনি ঠিক করেছেন যে আমি যতদিন কেন্দ্রীয় সরকারে না যাচ্ছি, যতদিন কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পাচ্ছি রেলের, ততদিন আমি এই প্রকল্পগুলোকে শেষ করতে দেব না। এর মধ্যে ধরুন 2-4টে কাজ শেষ হয়ে গেছে। 1973-72 সাল থেকে আমাদের এখানে মেট্রো রেলের কাজ শুরু হয়েছে। বোধহয় বড় বড় সিটিগুলোর মধ্যে সবচেয়ে কম মেট্রো স্টেশন যদি কোথাও থাকে সেটা হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। এমনকি আমি বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য উনি ওই সময় 33% টাকা দিয়েছিলেন টালিগঞ্জ টু গড়িয়ার জন্য। মমতা ব্যানার্জি কিন্তু, যেখানে ভারতের সব রাজ্য 50% টাকা দিচ্ছে মেট্রোর জন্য, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি টাকা তো দিচ্ছেনই না। তারপর এটা একটা গিনেস বুকে নাম ওঠার মতো ব্যাপার যে তারপর উনি সেন্ট্রাল গভর্নমেন্ট 100% টাকা দেওয়ার পরও সেই কাজটা আটকানোর জন্য উনি সুপ্রিম কোর্টে গেছেন। আমি বলছি আগামী দিনে সংবিধানে বেশ কিছু বড় পরিবর্তন আনতে হবে। যেমন ধরুন, এই রেল বাজেটটা তুলে দিতে বাধ্য হয়েছিলেন মিসইউজ করার জন্য মোদিজি। কয়েকদিন আগে দেখলেন যে এরা ছিনতাই করে নিয়ে এসছে ইডির পেপার। এখন সংবিধানের দোহাই দিয়ে বলছে যে না, মুখ্যমন্ত্রী নাকি ওটা ছিনিয়ে আনতে পারে, এটা নাকি কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো একটা, এবং সংবিধানে নাকি এখানে একটা গ্যাপ আছে। মমতা ব্যানার্জি 15 বছরে এমন সব বিভিন্ন কাজ করেছেন যে মমতা ব্যানার্জির প্রত্যেকটা কাজের পিছনে ওই ক্লজ বের করে সংবিধানের ওই ক্লজগুলোকে প্রত্যেকটাকে চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছেন উনি। না, সর্বনাশ করে দিয়েছে আমরা প্রতিদিনই বলছি, কিন্তু এই সর্বনাশটাকে রিকভারি কি করে করা হবে আমি জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সুপ্রিম কোর্টকে মানছেন না তাই নয়, হাইকোর্টকে মানছেন না, এবং শুধুমাত্র এই চিংড়িয়াটার ফ্লাইওভারটা উনি জেদের বসে করতে দিলেন না ভোটের আগে, সেটা শুধু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আরজি কোর্ট যেখানে আছে ঠিক সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন। না, আমি এই কথা বলছি না। যদি হ্যাঁ, আসাম চেঞ্জ হতে পারে, যদি ত্রিপুরা চেঞ্জ হতে পারে, যদি উড়িষ্যা চেঞ্জ হতে পারে, সকল বিমারু যে রাজ্যগুলো আছে সেগুলো যদি চেঞ্জ হতে পারে, তারা যদি প্রত্যেকে উন্নয়ন করতে পারে, আরে হবেটা কি করে সুদীপ্তদা? হাইকোর্টের নির্দিষ্টভাবে, আমি ঠিক সেই জায়গাটাকে ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে যাব। হাইকোর্টের নির্দিষ্ট ডিরেক্টিভ আছে, এই যে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে একটা শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীদের একাংশ, তারা এখন ছেড়েই দিয়েছেন সরকারি হাসপাতালে যাওয়া। কিন্তু যে কেউ হঠাৎ করে যদি সরকারি হাসপাতালে যেতে হয়, যে সরকারি হাসপাতালে যাবেন সেই সরকারি হাসপাতাল কলকাতা শহরে বলবে বেড নেই। এমএলএ কে ফোন করতে হবে, এমপি কে ফোন করতে হবে, অমুক দাদাকে ফোন করতে হবে, তমুক ডাক্তারকে ফোন করতে হবে, তারপর হয়তো মেঝেতে রাখা হবে এবং পরে হয়তো দেখা যাবে বেড আছে কি নেই সেটা পরে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি দালাল চক্র আরজি করে তো রয়েছে, এসএসকেএম হাসপাতালে রয়েছে, অ্যাম্বুলেন্স চক্রের ছবি রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়েছে। এই বেড নেই কেন? আমরা মোবাইল ফোনে আমাদের যে চাউমিনটা সেটা 5 মিনিটের দূরত্বে আছে আমি দেখতে পাচ্ছি। আমার মোবাইল ফোনে আমার অতিথি সুদীপ্তদাই ধরে নিন বা রঞ্জনদাই ধরে নিন, জিপিএসে দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায় 8টার শোতে 7:50 এই মুহূর্তে আটকে রয়েছেন অমুক সিগনালে, সেটা দেখতে পাচ্ছি। আর আমি আমার পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় এটা দেখতে পাবো না যে কোন হাসপাতালে কতগুলো বেড রয়েছে। বেসিক সেটার কোনো ব্যবস্থা আজও হলো না। এই যে আরজি কর নিয়ে এত কথা হচ্ছে, আরজি করে লাগাতার পরপর যে ঘটনাগুলো ঘটছে, আমরা এই সমস্ত কিছু বাদ দিয়েও আজ বেসিক একটা জিনিস, একটা প্রশ্ন তুলছি, গোটা বাংলার হাসপাতালগুলোতে কতগুলো বেড আছে দাদা? মানে এটা তো অডিট হওয়া উচিত। কতগুলো বেড রয়েছে, সেই বেডে কতগুলো বেড কভার রয়েছে, কত টাকায় সেই বেড কভারগুলো কেনা হয়, আদৌ কেনা হয় কিনা, আদৌ পরিষ্কার হয় কিনা। আমি যদি এটার জন্যও জানতে চাই কটা বেড খালি রয়েছে, জানতে পারবো না। এটা একটা বিশাল বড় কয়েক হাজার কোটি টাকার
একটা দুর্নীতি চলছে এবং এটা থ্রেট সিন্ডিকেট লাগাতার করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এদেরকে উৎসাহিত করেছেন। আজকে দেখবেন এই মুহূর্তে কি অবস্থা, বেডের কি অবস্থা দেখবেন। আর.জি. কর হাসপাতালের প্রতিবেদন আমাদের প্রতিনিধি মেঘা তুলে ধরেছে, দেখুন। ট্রমা কেয়ার সেন্টারে প্রথম থেকে ডিজিটাল যে বোর্ড, যেখানে উল্লেখ থাকবে কত সংখ্যা বেড রয়েছে যে পেশেন্ট পার্টির জন্য, রোগীর পরিবার পরিজনের জন্য, সেখানে কোনো রকম কোনো ডিজিটাল বোর্ড নেই। সিকিউরিটি বলছেন আপনি এমার্জেন্সি বিল্ডিং এর সামনে চলে যান। আমি এমার্জেন্সি বিল্ডিং এর সামনে এসেছি, এখানে ভ্যাকেন্ট বেড পজিশন রয়েছে, এখানে একটি ডিজিটাল বোর্ড রয়েছে, কিন্তু এই ডিজিটাল বোর্ড অকেজো, এই ডিজিটাল বোর্ডে ধুলো পড়ে গিয়েছে এবং সেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে ভ্যাকেন্ট বেড পজিশন আর.জি. কর, ভ্যাকেন্ট বেড পজিশন আর.জি. কর, সেখানে ধুলো এবং সেটা অকেজো। দাদা এখানে বেড কত রয়েছে জানতে পারেন, বুঝতে পারেন? বেড আছে অনেকগুলো, কিন্তু কতটা আছে সেটা জানা নেই। মানে আপনারা জানতে পারেন, এখানে দেখতে পান যে কত বেড রয়েছে? না, কতটা বেড আছে আমরা জানি না, জানতে পারেন না। তারা বলছেন যে এখানে তারা আসেন, এখানে তারা বসে রয়েছেন, রোগী ভেতরে ভর্তি রয়েছে, কিন্তু কত বেড রয়েছে তারা জানতে পারে না। স্পষ্টত উপরে লেখা রয়েছে ফ্রি বেড, পেইং বেড এবং ক্যাবিন। কত পুরো বেডের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা কথা, কিন্তু এটা পুরোটাই বন্ধ রয়েছে। এবং এই সমস্ত কিছু নিয়ে কথা আমরা বলবো তখনই যখন রাজনৈতিক হিংসা কমবে। এই মুহূর্তে রাজনৈতিক হিংসা কমছে। এই যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমি রঞ্জন দা এবং দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে, কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতে এই ঘটনা ঘটছে। ভাঙড় এখনো উত্তাল, ক্যানিং এখনো উত্তাল। আরাবুল ইসলাম ISF এ যোগদান করেছেন। আরাবুল ইসলাম যোগদান করার পরে আবার উত্তাল হয়ে গেছে ক্যানিং। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী কোথায় আমরা জানি না। একবার ফুল ফ্রেমে দেখাবো। এর পাশাপাশি আরাবুল ইসলামের প্রচারে হামলার পাশাপাশি শওকত মোল্লাকেও চোর স্লোগান দিয়েছে। ভাবুন ভাঙড় এবং ক্যানিংয়ের অবস্থা এই মুহূর্তে ভাবুন। শওকত মোল্লার প্রচারেও চোর স্লোগান। ক্যানিং পূর্বের ISF প্রার্থী আরাবুল একদিকে, আর অন্যদিকে শওকতকে চোর স্লোগান। রঞ্জন ভট্টাচার্য কি বলবেন? মানে এটা বাংলার কালচারে পরিণত হয়েছে। আমরা 1.5 বছর ধরে 366 মিটারের কাজ এগোতে পারি না। আমরা 1.5 মিনিটের মধ্যে ভাঙড় এবং ক্যানিংকে অশান্ত করতে পারি। আমরা বাংলার মানুষজনই বলছি। এবং তার পাশাপাশি আর.জি. করের এই ঘটনা, এটা তো আজকের নয়, এটা হচ্ছে বাংলার এই মুহূর্তে আজকের চিত্র, সোমবারের চিত্র। দেখুন, 20-3 আর 23-3 দুদিনে দুটো অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। তা থেকে মনে হয় যে সকালে শৌচাগার, দুপুরে ছিনতাই, আর রাতে খুন ও ধর্ষণ। মানে রাতে মশা দিনে মাছি, এই নিয়ে আমরা এখন আর.জি. করে আছি। আমাদের যদি বলি অবিশ্বাস, অবিবেকতা এবং তার সাথে আমাদের অসংবেদনশীলতা, এই তিনটে অকে যোগ করলে অতীন হয়। তাই সেই আমাদের মনে হয় যে আমাদের কাশীপুর বেলগাছিয়ার যিনি প্রার্থী এবং যিনি আমাদের ডেপুটি মেয়র, তার আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল। কারণ এই যে ঘটনাগুলোতে যেভাবে বলির বখরা করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সেবিকাদের উপর দায়ভার চাপানো হয়, সেইটা কিন্তু অব্যাহত।
আমার 1993 সালে স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্কের সেইটা মনে পড়ে যাচ্ছে, যে যেভাবে ডাইনোসরাস তাড়া করেছিল, সেইভাবে আজকে অভয়া যে বিচারটা পাইনি, সেই যে আত্মা, সেই দৈত্য আজকে আরজিকরকে তাড়া করে বেড়াচ্ছে। এবং দুর্ভাগ্যজনক, আজকে যদি মনে করা যায় যে একটা শৌচান্ন নামে যদি একটা বিল্ডিং তৈরি করা যায় 13 তলার মতো, তাহলে হয়তো এই সমস্যা, যেটা একজন মানুষ যিনি একটা চেস্ট পেন নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, এপিস্ট্যাক্সিস নিয়ে তাকে নেমে আসতে হয়েছে, এবং পেয়ান ইউজ টয়লেট, সুলভ শৌচালয়, ফার্স্ট ফ্লোরে মহিলাদের জন্য, সেকেন্ড ফ্লোরে উঠতে উঠতে তিনি একজন, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেটা একটা আরজিকরের মতো হাসপাতালে কি করে হবে? এবং রোগী কল্যাণ সমিতি, যেটা প্রতি মাসে একটা মেডিকেল কলেজে সেই মিটিং হওয়ার কথা, আপনি চেক করে দেখুন আরজিকরের এই সন্দীপ ঘোষের অব্যবহৃত অধ্যায়ের পরেও সেখানে হয়তো বছরে 2 বা 3টে মিটিং হয়নি। দোষারোপটা দেওয়া হয় খালি চিকিৎসকদের। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল দোষী নয়, দোষ নর্মাল স্যালাইনের নয়, মাদাগাস্কারের মহামারী থেকে, সিঙ্গাপুরের শিহরণ থেকে, আজকে যদি টোকিওতে যদি টালমাটাল অবস্থায় ভূমিকম্প হয় বা মাদাগাস্কারের মহামারী হয়, তাহলে দায়ী হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবিকারা। এইভাবে আজকে চলতে পারে না, যেভাবে দিনের পর দিন 1.5% বাজেট থাকার কথা, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী সবাই, আপনি দেখুন 2টো মৃত্যু যে ঘটেছে, তার একটি ঘটেছে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলাকায়, তিনি তার সেখানকার বাসিন্দা, এবং আরেকটি মৃত্যু ঘটেছে মাননীয় দমকল মন্ত্রীর এলাকায়। তা সত্ত্বেও এই প্রশাসন বর্তমানে কিছুই করতে পারছে না, এবং আবার আরজিকরের দোষারোপ, এই আরজিকর যেভাবে একটা ভয়ঙ্কর একটা আমাদের কালিমা দিচ্ছে, তা থেকে সাধারণ মানুষের মধ্যে একটা বিচ্যুতি ঘটছে, এবং স্বর্গীয় রাধাগোবিন্দ করের আত্মা শান্তি পাচ্ছেন। আমি দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, কিন্তু এই ছবিটা আবার দেখাবো। একদিকে ক্যানিংয়ের ছবি, একদিকে ভাঙড়ের ছবি। দীপাঞ্জন চক্রবর্তী, রাজ্যে 2000 কোম্পানি, আধা সেনাবাহিনী, কিছু এসেছে, কিছু আসছে, এই ঘটনাগুলো চলতে থাকছে। মানে এখনো আমি পিসিআরকে বলবো, এখনো কেন্দ্রীয় বাহিনী যদি ওখানে না এসে থাকে সেটাও যেন জানানো হয়, কারণ কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগালে তাহলে কেন্দ্রীয় বাহিনী আসার কোনো মানে নেই। আমি কালকেও বলেছি, আজও বলছি, কেন্দ্রীয় বাহিনীকে মোবিলাইজ কেন করানো হচ্ছে না? এটা নির্বাচন কমিশনকে তো আরো গুরুত্ব সহকারে দেখা উচিত। হ্যাঁ ময়ূক, আমি তো এতক্ষণ ধরে শুনছিলাম, অনেকগুলো বিষয়কে স্পর্শ করে এসেছো। আমি জাস্ট এক আধা সেকেন্ড টাইম নিচ্ছি, আধা মিনিট টাইম নিচ্ছি। এই যে 366 মিটার চিংড়ি ঘাটায় ভারতবর্ষে আজকের দিনে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টের সীমারেখা হচ্ছে প্রতিদিন 24 কিলোমিটার না 28 কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে ভারতবর্ষে। মানে গত 1.5 বছরে 14,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, আর আমরা পশ্চিমবঙ্গে 366 মিটার আমরা ওই রেলওয়ে লাইনটাকে কানেক্ট করাতে পারছি না। এটা এক। 2 নম্বর, এই যে তুমি বলছো হাসপাতালের কথা, একটু মনে করো তো, সেই যে ভদ্রলোক কি চন্দ্রবোড়া না চন্দ্রচূড়, আমি মাফ করবে, আমি মাননীয় টাননীয় বলতে পারবো না, সেটা ন্যাশনাল টাস্কফোর্স করেছিলেন না হেলথের জন্য। সেই টাস্কফোর্সটা কি খাচ্ছে না মাথায় দিচ্ছে? কি করছে তারা এখনো? কি উন্নতিটা হয়েছে ভারতীয়? তখন তো উনি ঘুরিয়ে দিলেন, এই অভয়ার মামলাটাকে ঘুরিয়ে দিয়ে ডাইলুট করে, ওনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করে নেবে, আমি জেলে যাব, আপত্তি নেই। কিন্তু কি করলেন তখন? অভয়ার মামলাটা ঘুরিয়ে দিয়ে উনি একটা ওভারঅল হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে সারা ভারতবর্ষের হেলথ সিস্টেম উন্নতি করতে চলেছিলেন, ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলেন। কি করলো আরজি করে? এই লোকগুলোকে ধরে এনে দাঁড় করিয়ে দাও না আত্মীয় স্বজনদের সামনে। না তুমি বলছো ক্যানিং বা এই ভাঙর, দেখো এটা পরিষ্কার ব্যাপার। এই কালকেই তোমার চ্যানেলে বললাম যে প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী যে আসছে তাদের এরিয়া ডমিনেশন, এই যদি এরিয়া ডমিনেশন হয় তাহলে তো আমি যেটা বললাম, এই কেন্দ্রীয় বাহিনী আমাদের করদাতাদের টাকায় পশ্চিমবঙ্গে পিকনিক করতে আসবে। হতে পারে ভাঙড়ে বা ক্যানিং এ সেরকম ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান নেই, যেমন হাজারদুয়ারিতে ছিল, যে ওনারা বেড়াতে গেছিলেন, সেখানে মন্না মিঠাইটা খুব ভালো পাওয়া যাচ্ছে না ক্যানিং এ, ভাঙড়ে। আমি তো তোমাকে বললাম ভাঙড় থেকে বিশ্ব বাংলা গেট কতটা দূর? ওই বিশ্ব বাংলা তো আমি পরশু গতকালও দেখেছি, ওই 7-8 জওয়ান ইনসাসটার নিচের লোটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, রাস্তা খা খা করছে, ওখানে দাঁড়িয়ে ওরা কি করছে তারা জানেন। এই যদি অবস্থা হয়, পশ্চিমবঙ্গ কিন্তু গৃহযুদ্ধ দেখতে চলেছে খুব তাড়াতাড়ি।
কারণ এই জিনিসটা নির্বাচনের সময় কিন্তু বাংলার মানুষ বিজেপির নেতৃত্বে কিন্তু রুখে দাঁড়াবে। সেটা কি খুব ভালো হবে? গৃহযুদ্ধের পরিস্থিতি হবে। এবার কিন্তু মার পড়লে আমরা কিন্তু পাল্টাও মারবো না, এবং কিন্তু এটা কিন্তু দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আমি একটা জিনিস বাংলার মানুষকে বলতে চাই, বাংলার মানুষ এটা জানুন যে নির্বাচন কমিশন আমার আপনার ট্যাক্সের টাকাতেই চলছে। যেভাবে রাজ্য পুলিশের দায়িত্বটাও মানে বিশাল কিছু তারা কৃতার্থ করে দিচ্ছেন আমাদেরকে, আরে আমাদের প্রোটেক্ট করার জন্যই তারা চাকরি করেন। নির্বাচন কমিশন যে কথাগুলো বলছেন সেটা যেন পেন অ্যান্ড পেপারে, অর্থাৎ শুধুমাত্র লেখায় বলার জন্য বলা, এটা যেন না থাকে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কি চ্যালেঞ্জ নিচ্ছেন বা কি কনফিডেন্স নির্বাচন কমিশন দেখাচ্ছে এই মুহূর্তে, এটার অন্যথা হলে এবার প্রতিবাদ করুন। দরকার হলে নির্বাচন কমিশনকে চিঠি লিখুন, দরকার হলে ময়ূককে ট্যাগ করে কমেন্ট করুন, বাংলার সব মানুষ যাতে দেখে নির্বাচন কমিশন কিছু দাবি করছে। এই দাবিগুলো যেন শুধু দাবিতেই না থেকে যায়। একবার দেখব জ্ঞানেশ কুমার এবং তার নির্বাচন কমিশনের যে টিম তারা কি বলছেন। হিংসা হবে না, হতে দেওয়া যাবে না। ভয় দেখানো হবে না, হতে দেওয়া যাবে না। ভোটারদের প্রভাবিত করা হবে না, হতে দেওয়া যাবে না। ছাপ্পা ভোট হবে না, হতে দেওয়া যাবে না। বুথ জ্যাম হবে না, হতে দেওয়া যাবে না। এবং সোর্স জ্যাম মানে একদম বেসিক যেখান থেকে ভোটাররা ঢোকে সেইটা যদি জ্যাম করা হবে না, হতে দেওয়া যাবে না। আমি আবার আরেকবার শুরু থেকে বলবো, এবার যদি হিংসা হয় সরাসরি জ্ঞানেশ কুমারকে এবং সিইও দপ্তরে চিঠি লিখুন, আবেদন করুন, সংবাদ মাধ্যমকে বলুন। ভয় দেখানো হলে প্রকাশ্যে মিনমিনে চ্যানেলে হোক বা কোনো পোর্টালে হোক বা জবাব চায় বাংলাতে ময়ূককে সরাসরি টেলিফোন করে বলুন যে এই জায়গায় এই ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনকে আমরা লাগাতার প্রশ্ন করছি, তার কারণ 2000 কোম্পানি ফোর্স কিসের জন্য থাকবে? ভোটারদের প্রভাবিত করা হবে না বলা হচ্ছে, কিন্তু যদি প্রভাবিত করা হয় কি কি মোডাস অপারেন্ডি কি হবে? আগে থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? ছাপ্পা ভোট, এর আগে আমরা দেখেছি ছাপ্পা ভোটের কম্পিটিশন চলে। ছাপ্পা ভোট এবার যে হবে না তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা কিভাবে নেওয়া হচ্ছে? যদি হয় ছাপ্পা ভোট, যদি বুথ জ্যাম হয়, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা সিঁদুরে মেঘ দেখছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমরা সিঁদুরে মেঘ দেখছি বলে এত কথা বারবার বলছি, কারণ আমরা এর আগে 2011-র পর থেকে আমরা 21 দেখেছি, 24 দেখেছি, 19 দেখেছি, বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তারা দাপিয়ে বেড়েছে। নির্বাচন কমিশন প্রতিবার ভয়ভীত হয়ে আমাদের ভোট দিতে বলেছেন, কিন্তু আমরা ভয়ভীত হয়ে ভোট দিতে পারিনি। সুদীপ্ত দা বলতে চেষ্টা করছেন, 30 সেকেন্ডস দেবো এবং তারপরে দীপাঞ্জন দার কাছে যাবো। আমি একটা কথা বলছি, মানে এই গভর্নমেন্টকে এখানে রেখে ইলেকশনকে আপনি যতই চেঞ্জ করুন অসম্ভব। এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি না হলে এখানে সঠিকভাবে ভোট হওয়া, মানে 100% সঠিকভাবে ভোট হওয়া প্রায় অসম্ভব। আমি বলছি জ্ঞানেশ কুমার বুঝতে পারছেন না, বেঙ্গল আর অন্যান্য রাজ্য এক নয়। এখানে যেভাবে রিগিং চলে, বুদ্ধখোল চলে, মানুষকে আটকে দেওয়া হয়। আর 2 নম্বর, আপনি এখানে একটু আগে বললেন যে গাড়িপত্র দেওয়া হচ্ছে না, গাড়ির পেট্রোল দেওয়া হচ্ছে না বা ওদের টাকা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ওই কারণ দেখিয়ে ভোট পিছিয়ে দেওয়া উচিত। এবং আমি বলছি এখানে নিরপেক্ষ একটা মানে অ্যাডমিনিস্ট্রেশন রেখে এখানে ভোট করা উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। দীপাঞ্জন দা 30 সেকেন্ডস। খুব সহজ ব্যাপার, আমি কালকেও বলেছি, যদি ভারতবর্ষের 7টা রাজ্য থেকে দুর্গমতম অঞ্চল থেকে মাওবাদীদের মতো ক্যান্সারকে নির্মূল করতে পারে, সেই কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে কেন ফেল করছে? এর দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে। আর আমি মনে করি বাংলার মানুষ, বিজেপির সাপোর্টার আপনারা যারা আছেন, বিজেপির যোদ্ধারা, ওই চিঠি মেসেজ অনেক হয়েছে, এবার রাস্তা ঘেরাও করুন। জ্ঞানেশ কুমার নিজে আসবে জিজ্ঞাসা করতে কি হয়েছে, আমরা জানাবো না ওকে। আগে জানাতেই হয় তাহলে উনি আছেন কেন ওখানে? আমরা রেজাল্ট চাই, এর রেজাল্ট হলে আমরা এনে নেবো। এবার তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ঠিক, এবং নির্বাচন কমিশন তারাও সমালোচনার ঊর্ধ্বে নয়। নির্বাচন কমিশন তাদের অনেকগুলো দাবি তারা বলছেন, ভোটে যারা যুক্ত হয়েছেন তারাও অনেক কথা বলছেন, কিন্তু হচ্ছেটা কোথায় দাদা? চিংড়িয়াটার কাজ এই এখন রাত 8:30 9টার সময় দেখবেন চিংড়িয়াটার কাজ শুরু হয়নি, রাস্তা বন্ধ করে কাজ অ্যালাউ করা হয়নি। আরজি করে আজ আপনার পেশেন্ট নিয়ে যান, আরজি করে ডিসপ্লে বোর্ড লাগেনি, হাইকোর্টের অর্ডার আছে, ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভাঙড়ে হবে। এই কালকে না পরশুই কলকাতা পুলিশের কমিশনার বলে দিলেন ভাঙড়ে নাকি শান্তিপূর্ণভাবে সবকিছু হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। এখনই ঝামেলা লেগে গেছে।
আর 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কি করব আমরা? 2000 পিস রসগোল্লা খাওয়াবো? কি করব আমরা? 2000 কোম্পানি মানে প্রায় 2 থেকে 3 লাখ কেন্দ্রীয় বাহিনী, তারা রাস্তা দিয়ে মার্চ পাস্ট করবে, আমরা স্যালিউট করব শুধু। আমরা চাই তো বাংলায় এবার ডান্ডা মেরে ঠান্ডা করে দিক ওই গুন্ডা বাহিনীকে, আমরা চাই তো। কিন্তু এটা হওয়ার পরে আমরা স্যালিউটটা করব কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীকে কাজ করানো হোক, এটাই আমি আজকেও বলবো, কালকেও আবার বলবো যে কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না। কেন্দ্রীয় বাহিনীর কমান্ডিং অফিসার যারা রয়েছেন তারা দয়া করে এটা দেখুন এবং এটার জবাব বাংলার মানুষকে দিতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH